but at present two antigens. One is measles virus, attenuated measles virus, and also the rubella virus attenuated. তাহলে MR ভ্যাকসিন আর সঙ্গে কি দেই, যেই জাপানিজ এনকেফেলাইটিস, আর অ্যালং উইথ ইট আমরা ভিটা এ অয়েল দিই, যদি এটাকে আমরা প্রপারলি ভ্যাকসিন বলা ঠিক হবে না, এটা একটা নিউট্রিয়েন্ট, উই গিভ নিউট্রিয়েন্ট at the same sitting. তাহলে হেপাটাইটিস বি, সরি, জেই and MR. Clear? Within one year, a child up to the age of 1 year must be administered all these vaccines. যদি সমস্ত ভ্যাকসিন পায়, then we can say the child is fully immunized. তাহলে fully immunized child means one infant attaining at the age of 1 year must be administered with all the due vaccines which I have already mentioned, starting from at birth up to the age of 1 year. Completely immunized কখন বলবো? When a child is said to be completely immunized, when a fully immunized child is also getting booster doses. তাহলে বুস্টার কখন দেওয়া হয়? At the age of 16 to 24 months, তখন ডিপিটি বুস্টার দেওয়া হয়, এছাড়া ওপিভি দেওয়া হয়, আর কি দেওয়া হয়? ডিপিটি, বিসিজি আর বুস্টার দেওয়া হয় না বাবা, বিসিজি একটাই, পিসিবি বুস্টার তো 9 মান্থসে দিচ্ছে, আর কি দেওয়া হয়? তাহলে আমি তো বললাম at 16 to 24 মান্থস, একটা হচ্ছে ওপিভি বুস্টার আর ডিপিটি বুস্টার, ডিপিটি দুটো ডোজ দেওয়া হয়, ঠিক আছে? আপ টু দ্য এজ অফ 5 ইয়ার্স আমরা ওপিভি দিতে পারি এবং ডিপিটি দিতে পারি। ক্লিয়ার? তাহলে ইফ এ চাইল্ড সে at the age of 2 years or 3 years have been completely immunized and also booster dose was administered, in that case the child is completely immunized. আর 1 year হলে up to fully immunized, এই টার্মগুলো মনে রাখবে, fully immunized, completely immunized, আর ইমিউনাইজেশন আপ টু ডেট কখন বলবো? at the age of 6 weeks যা যা ভ্যাকসিন পাওয়ার কথা সেগুলো পেয়েছে, at 9 months যা যা ডিউজ ভ্যাকসিন সমস্ত পেয়েছে, দ্যাট ইজ ইমিউনাইজেশন আপ টু ডেট। আর ইনকমপ্লিট ইমিউনাইজড কখন বলবো? যে ভ্যাকসিনগুলো নেওয়ার কথা নেয়নি, দুটো বা একটা নিয়েছে আর নেয়নি, পেন্টাভ্যালেন্ট 3টে নিয়েছে, তোমার হেপাটাইটিস বি 3টে নিয়েছে, পিসিবি 2টো বা 3টে নিয়েছে, কিন্তু সে মিজলস নেয়নি, তাহলে কি হলো? ইনকমপ্লিট ইমিউনাইজড, বাচ্চার বয়স 1 বছর উপর হয়ে গেছে, the child was not been administered with the measles vaccine or JE vaccine, but other vaccines were given. In that case we say that although the baby has crossed 1 year, he should be given measles and JE vaccine, but measles and JE vaccine was not given, so this child is incompletely immunized. তাহলে 4টে টার্মিনোলজি: ইনকমপ্লিট ইমিউনাইজড, ইমিউনাইজেশন আপ টু ডেট, ফুললি ইমিউনাইজড অ্যান্ড কমপ্লিটলি ইমিউনাইজড। কমপ্লিটলি ইমিউনাইজড মিনস তাকে বুস্টার দিতে হবে, ফুললি ইমিউনাইজড মিনস আপ টু দ্য এজ অফ 1 year যা যা ভ্যাকসিন সবগুলো যদি পেয়ে থাকে তাহলে ফুললি ইমিউনাইজড। এই টার্মিনোলজিগুলো মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোল্ড চেন। কোল্ড চেনে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিউ ভ্যাকসিনস আর ফ্রিজ সেন্সিটিভ, ফিউ ভ্যাকসিনস আর হিট সেন্সিটিভ অ্যান্ড অলসো লাইট সেন্সিটিভ। হিট অ্যান্ড লাইট সেন্সিটিভ কোনগুলো? বেশি মুখস্থ করতে লাগে না, কালার দেখতে পাচ্ছ? তাহলে বিসিজি বা মিজিলস বা এমআর, এগুলোর কালারটা দেখো, অ্যাম্বার কালার, টু প্রোটেক্ট ফ্রম সানলাইট। তাহলে এটা লাইট সেন্সিটিভ অ্যান্ড অলসো হিট সেন্সিটিভ। বোঝা গেল? এগুলোর ডাইলুয়েন্ট লাগে, তাহলে ইউ হ্যাভ টু রিকনস্টিটিউট ফ্রিজ ডায়েড লাইভ ভ্যাকসিন, সো ইউ হ্যাভ টু রিকনস্টিটিউট the vaccine with the help of diluent. কি diluent? যে কোম্পানি যে diluent, যে ব্যাচ, সাপোজ এটা একটা ব্যাচ নাম্বার হচ্ছে সে 345, তাহলে এই 345 ব্যাচওয়ালা ভ্যাকসিনগুলোর ডেজিগনেটেড ডাইলুয়েন্টের সঙ্গেই সাপ্লাই দেয়। আইডিয়ালি আমরা বিসিজিতে কি ব্যবহার করি? নর্মাল স্যালাইন, ওয়ার্ডেতে পাওয়া যায় নর্মাল স্যালাইন, সেই ডাইলুয়েন্ট নিয়ে তুমি রিকনস্টিটিউট করবে? নেভার। তাহলে ডেজিগনেটেড যে ডাইলুয়েন্ট সাপ্লাই হয়েছে, দ্যাট সাপ্লাইড রিকনস্টিটিউট মাস্ট বি ইউজড টু রিকনস্টিটিউট দ্যাট ফ্রিজ ডায়েড ভ্যাকসিন। ক্লিয়ার?
সাপোজ এটা একটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা দেওয়ার আগে আমাকে কতগুলো জিনিস দেখতে হবে। ফার্স্ট অফ অল ইউ মাস্ট সি whether there is any flocules or not, কোনো কিছু তুলো ছেঁড়া টাইপের কিছু ভাসছে কিনা, প্রিসিপিটেড, 12 ক্লাস পাস করে যেত, whether there is any flocules or precipitate or not, তাহলে তুমি naked eye দেখলে whether there is any flocules or precipitate or not, এক নম্বর। নেক্সট ইউ সি whether there is a crack, এটা ভাঙা থাকতে পারে, এটা মোটা যেগুলো অ্যাম্পেল যেগুলো হয় খুব পাতলা, তাহলে ইউ সি whether there is any crack or leakage or not. Next you see the expiry date, whether it is within the expiry date, that is whether it is in the মানে within the date of expiry. যদি কালকে expiry date হয় then you can administer this vaccine, but if it has crossed the expiry date don't use. তাহলে কটা বললাম, এক নম্বর তুমি দেখলে প্রিসিপিটেড আছে কিনা, দু নম্বর ক্র্যাক আছে কিনা, লিক আছে কিনা, তিন নম্বরে এক্সপায়ারি ডেট, চার নম্বর কি দেখবে ভিভিএম, ভিভিএম ভ্যাকসিন ভায়াল মনিটর, ভ্যাকসিন ভায়াল মনিটর। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা সার্কেল আছে আর মাঝখানে একটা কি আছে, স্কোয়ার আছে। তাহলে ভিভিএম ইজ ইনট্যাক্ট হোয়েন দ্য কালার অফ দ্য ইনার স্কোয়ার is lighter than the color of the outer circle. আউটার সার্কেলের কালার থেকে ইনার স্কোয়ারের যে কালারটা এটা কি হবে, লাইটার হবে। এখানে কি আছে, ডার্কার আছে, সো ইট মাস্ট নট বি ইউজড। যদি দুটো কালার সেম হয়ে যায় তাহলেও ইউজ করবো না। তাহলে কখন ইউজ করবো, when the color of the inner square is lighter than the color of the outer circle, তাহলে এটাকে বলা হয় ভিভিএম। এটা ইনডাইরেক্টলি ইন্ডিকেট করে whether the vaccine is potent or not. So this VVM indirectly indicates whether the vaccine is potent or not. If it is not potent then you have to discard. তাহলে কটা পয়েন্ট হলো, ভিভিএম দেখবো, এক্সপায়ারি ডেট দেখবো, আর কি দেখবো, লেভেল। এই লেভেলটা অনেক সময় কি হয়, আইস কোল্ড চেন মেনটেন হচ্ছে, ওখানে দেখা গেল জল টল লেগে এটা উঠে গেল, তাহলে লেভেল ইনট্যাক্ট আছে কিনা দেখতে হবে। তাহলে কটা পয়েন্ট হলো, লেভেল দেখতে হবে, এক্সপায়ারি ডেট দেখতে হবে, ভিভিএম দেখতে হবে, ক্র্যাক আছে কিনা দেখতে হবে, কোনো লিক আছে কিনা দেখতে হবে, ঠিক আছে, এতগুলো জিনিস দেখে নিতে হবে। এবং হোয়াট ইজ দ্য অ্যান্টিজেন, হোয়াট ভ্যাকসিন ইউ আর গোয়িং টু অ্যাডমিনিস্টার, এটা তো অন্য কিছু হতে পারে, একই রকম দেখতে, একটা অ্যানাস্থেটিক ড্রাগ হতে পারে, একটা মাসেল রিল্যাক্সেন্ট হতে পারে, একই রকম দেখতে। হ্যাঁ, ইনসিডেন্টালি হয়তো দেখা গেল কোল্ড চেনে কেউ রেখে দিয়েছে, তুমি সেটাকে পুশ করে দিলে, এরকম ঘটনা হয়েছে। সেম সিটিংয়ে দুটো তিনটে বাচ্চা মারা গেল, মাসেল রিল্যাক্সেন্ট ইনজেকশন দিয়ে দিয়েছে নার্সিং স্টাফ। সো ইউ হ্যাভ টু মেক শিওর whether you are drawing that particular antigen which you want to administer to that vaccine, to that child or not. সাপোজ তুমি এমআর ভ্যাকসিন নিয়েছো, বাচ্চার বয়স কত, 6 উইক্স, 6 উইক্স এমআর দেবো না তো। সুতরাং ইউ মেক শিওর whether that infant is eligible for this vaccine or not. তাহলে তুমি কোন অ্যান্টিজেন দিচ্ছ, তোমাকে ইউ হ্যাভ টু মেক শিওর। তাহলে এতগুলো জিনিস তোমাকে দেখে নিতে হবে। আফটার দ্যাট ইউ অ্যাডমিনিস্টার দ্য ভ্যাকসিন। বোঝা গেল? শুধু তাই নয়, মাকে জিজ্ঞাসা করতে হবে whether baby is suffering from high fever or not, whether the baby is acutely ill or not, whether there is a history of convulsion or not. তোমরা ডিপিটি ভ্যাকসিন দেবে, বাচ্চার কনভালশন হিস্ট্রি রয়েছে, ডিপিটি দিলে হয়ে যাবে। সুতরাং ইউ হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি। তাহলে এতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দুদিন বাদে তুমি তো মেডিকেল অফিসার হবে, সিস্টার তো ইঞ্জেকশন দিচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ ভ্যাকসিনটা দেবো কি দেবো না। সুতরাং ইউ মাস্ট নো দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস। নেক্সট হচ্ছে যে আমরা এই ভ্যাকসিনটা পোটেন্সি মেনটেন করার জন্য ইউ হ্যাভ টু মেনটেন দ্য কোল্ড চেন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু keep the vaccines in the ILR. These T series of vaccine, these are the T series of vaccine, DPT, DT, TT, these are T series of vaccine, BCG. Suppose it is Hep B, Hep B ta kothay khuje pacchi na, suppose it is Hep B. Hep B vaccine should be kept in the upper part,
After that, in the just below the heavy vaccine, you keep all the T series of vaccines, DPT, DT, TT, because heavy vaccine is most freeze sensitive. Is temperature is -0.5 temperature. বরফ কখন গলে? at 0 temperature. তাহলে -1 নয়, -0.5, -0.5 এর কন্ট্যাক্ট এলে ভ্যাকসিনের পোটেন্সি নষ্ট হয়ে যাবে। তাহলে হেপ বি ইজ হাইলি ফ্রিজ সেন্সিটিভ। যত ভ্যাকসিন আমরা ওয়েস্টেজ হয় দেখি ডিউ টু ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন। বেশি ঠান্ডার জন্য ভ্যাকসিন নষ্ট আমরা বেশি করি। সুতরাং ইউ মাস্ট টেক প্রিকশন whether you are keeping the vaccines in direct contact with the ice pack. এই যে এটা কি বলে? আইস প্যাক। আইস প্যাকে ফুললি ফ্রোজেন আইস প্যাক, তাহলে টেম্পারেচার কত? 0 তো অবশ্যই। যদি সলিড আইস প্যাক জাস্ট আমি ডিপ ফ্রিজ থেকে নিলাম তাহলে টেম্পারেচার মাইনাস। তাহলে মাইনাস টেম্পারেচারের কন্ট্যাক্টে যদি তুমি ডাইরেক্ট কন্ট্যাক্টে রাখো হেভি ভ্যাকসিন, ভ্যাকসিনের পোটেন্সি নষ্ট হয়ে যাবে। সুতরাং freeze sensitive vaccines must be kept in the upper part of the eyelid. Upper part of the eyelid এ টেম্পারেচারটা তুলনামূলকভাবে একটু বেশি। যত নিচের দিকে যাবে এটাকে টপ ওপেনিং আইলার দেখেছো? আইলার দেখো নি, সাপোজ এটা একটা বক্স, এরকম একটা বক্স, লিডটা ওপর দিকে খুলবে। আমাদের ডোমেস্টিক ফ্রিজে কি হয়? সাইডে খোলে। যেহেতু ওপর দিকে খোলে, লোয়ার পোর্শনের টেম্পারেচার অনেক কম, টেম্পারেচারটা সে 2 ডিগ্রি, আপার পার্টে হয়তো 6 ডিগ্রি। সুতরাং আমরা এই অল টি সিরিজ অফ ভ্যাকসিনস ইনক্লুডিং হেপ বি আর টু বি কেপ্ট ইন দ্য আপার পার্ট অফ দ্য আইলার। ঠিক আছে, নেক্সট হচ্ছে লোয়ার পার্টে কোনগুলো রাখবো? ওবিভি রাখবো একদম লোয়ার পার্ট, একদম বটমে। তার উপরে রাখবো বিসিজি এবং মিজিলস। তাহলে একদম লোয়ার পার্টে ওপিভি, তার উপরে রাখবো বিসিজি অ্যান্ড মিজিলস। বোঝা গেল? তারপরে টি সিরিজ অফ ভ্যাকসিনস একদম উপরে, একদম সবার উপরে হেপ বি ভ্যাকসিন। এবং অল ভ্যাকসিনস আর টু বি কেপ্ট উইদিন দ্য পলিথিন প্যাক, উইদিন দ্য বাস্কেট। ভিতরে একটা বাস্কেট থাকে, সেই বাস্কেটের মধ্যে পলিথিন প্যাকের মধ্যে রাখা উচিত। নেভার কিপ দ্য ভ্যাকসিনস ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য আইস প্যাক। আইস প্যাক কীভাবে রাখা হয়? এরকম ভার্টিক্যালি রাখা হয়, এখানে একটা, একটু গ্যাপ দিয়ে এখানে আর একটা, সো দ্যাট দের ইজ ফ্লো অফ দ্য এয়ার। তাহলে প্রপার টেম্পারেচারটা মেনটেন হবে। বোঝা গেল? তাহলে মেনটেনেন্স অফ কোল্ড চেন করতে গেলে আমাকে প্রপার প্লেসমেন্ট অফ দ্য ভ্যাকসিন ইন দ্য আইলার। আইলারে আমরা কি করি? 1 মাসের ভ্যাকসিন রাখি। অ্যাট পিএসসি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে আমরা 1 মাসের যা ভ্যাকসিন রিকোয়ারমেন্ট সেটা আমরা আইলারে রাখি। তাহলে ডিপ ফ্রিজটা কি জন্য? ডিপ ফ্রিজ অনলি টু প্রিপেয়ার দ্য আইস প্যাক। এই যে একটু বললাম, এই আইস প্যাকগুলো তৈরি করতে হবে, এটা তো এমটি, তাহলে এখানে জল দিতে হবে কতটা? এখানে মার্কিং পর্যন্ত, এই মার্কিং পর্যন্ত। তাহলে ফুললি ফ্রোজেন সলিড আইস প্যাক আমাকে অ্যাটলিস্ট 25 থেকে 30টা রেডি রাখতে হবে। ওয়াই? ইফ দেয়ার ইজ প্রলংড পাওয়ার ফেলিওর, যদি আমার 24 ঘন্টার বেশি পাওয়ার ফেলিওর হয়ে যায়, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু শিফট অল দ্য ভ্যাকসিনস ইন দ্য, একটা বক্স আছে কোল্ড বক্স আমাকে শিফট করতে হবে। ক্লিয়ার? এই কোল্ড বক্সে শিফট করার আগে তোমাকে ফুললি ফ্রোজেন আইস প্যাক অন্তত 25 থেকে 30টা এরকম ভার্টিক্যালি রাখতে হবে। একদম সাইডে রাখবে, হ্যাঁ, এবং বটমে রাখবে। বটমে এবং সাইডে রেখে তারপরে ভ্যাকসিনটা রাখতে হবে। এবং লিডটাকে তুমি বন্ধ করে দিলে 24 থেকে 48 ঘন্টা ভ্যাকসিনের পোটেন্সি ঠিক থাকবে। সো টু ওভারকাম any emergency situation, if there is any prolonged power failure, you have to shift all the vaccines in the cold box so as to maintain the desired temperature, that means 2 to 8 degree temperature, so that vaccines are kept intact, potency will not be lost. বুঝা গেল?
সেই জন্য আমাকে কোল্ড চেন মেনটেন করতেই হবে। এগুলো কারা করবে? মূলত নার্সিং স্টাফ who are specially trained and also the few non-medical persons who are cold chain handlers. তাদের ডেজিগনেশন হচ্ছে কোল্ড চেন হ্যান্ডলার্স। ইউনিসেফ থেকে বেশ কিছু ছেলেকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। দে গিভ ইনপুটস টু দ্য নার্সিং পার্সোনেল ফর মেনটেনিং প্রপার টেম্পারেচার অফ দ্য কোল্ড চেন, and if there is any prolonged power cut on duty, nursing staff will inform that cold chain handlers and they will inform the technical person so that the person will repair all the cold chain equipment if any, or they will restore the power supply as early as possible. Ideally within 48 hours. They will restore within 24 to 48 hours. কোল্ড বক্সে কতক্ষণ রাখা যায়? আপ টু 72 আওয়ার্স। সুতরাং উইদিন 24 to 48 আওয়ার্স রিপ্লেস, আইদার যদি আয়লার খারাপ হয়ে যায় রিপ্লেস করবে, অথবা যদি কোল্ড চেনের কোনো সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটির জন্য, তাহলে ইন দ্যাট কেস দে উইল ট্রাই টু রেস্টোর ইলেকট্রিসিটি উইদিন 24 to 48 আওয়ার্স। কারণ দিস ভ্যাকসিনস আর কস্টলি, সো all the costly vaccines will be lost if the temperature is not properly maintained. That's why maintenance of cold chain is very very vital. কি করে বুঝবো টেম্পারেচার ঠিক আছে কি নেই? How? 2 to 8 degree temperature আছে কি নেই? How will you understand? There is dial thermometer or stem thermometer. Dial thermometer or stem thermometer. এটা স্টেম থার্মোমিটার। এখানে মার্কিং মোটামুটি +50 পর্যন্ত, আর এদিকে নেগেটিভে প্রায় 40 থেকে 50। ঠিক আছে, তাহলে আমার ডিজায়ার টেম্পারেচার 2 to 8, এই টেম্পারেচার রিডিংটা স্টেম থার্মোমিটারে আছে কিনা আমি দেখে নেব, বা যদি ডাল থার্মোমিটার হয় সেখানেও এখানে মার্কিং থাকবে, এটা সে প্লাস সাইড, এটা মাইনাস সাইড। তাহলে আমার +2 to 8 ডিগ্রি টেম্পারেচার যদি ডাল থার্মোমিটার রিডিং দেখলাম, if the reading is beyond 8 or if it is less than 2, then you have to check whether the ILR is at fault or whether switchboard is at fault, and you have to rectify accordingly, or whether there is any thick ice pack. অনেক সময় ডোমেস্টিক ফ্রিজে দেখনি প্রচুর বরফ জমে গেছে, তাহলে we have to do defrosting. We have to do defrosting. If the ice layer is more than 0.5 centimeter, you will not get the desired temperature. In that case, you have to do defrosting. Defrosting usually every 3 or 4 weeks অন্তর করা দরকার, otherwise you will not get the desired temperature. And if the temperature is more than 8 degree and you are keeping the vaccines, then ultimately your vaccine will be important. সব ভিভিএম দেখা কালার ম্যাচ করে গেছে বা কালার ব্ল্যাক হয়ে গেছে, দেখালাম একটু আগে। ভিভিএম ইনডাইরেক্টলি ইন্ডিকেটস দ্য পোটেন্সি অফ দ্য ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিনের পোটেন্সি যদি নষ্ট হয়ে যায় কি লাভ? ওই ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নেই। ক্লিয়ার? তাহলে এই যে ভ্যাকসিনগুলো আমরা দিলাম, all the vaccines are distributed at the designated subcenter. Say at the end of the session, few vaccines were not administered to the children. Either your calculation was wrong, number of beneficiaries was less, or the children didn't turn up, বাচ্চাগুলো কোনো কারণে এলো না।
কোনো একটা অনুষ্ঠান আছে, এলো না। ইন দ্যাট কেস কি করবে, ওই ভ্যাকসিনগুলো যেগুলো বেঁচে গেল, ইউ হ্যাভ টু রিটার্ন অল দোজ আনইউজড আনওপেন্ড vials কোথায়, টু দ্য পিএসসি from where you have collected the vaccines, and you mark all those unused vaccines. Why? Because in the next session these vaccines are to be used first. Until if you do not mark it, then it will be mixed up with other vaccines. But once vaccine is distributed to the periphery, these returned vaccines are to be kept in the ILR, but these vaccines are to be marked properly. একটা তুমি গার্ডার জড়িয়ে রাখতে পারো, বা একটা প্লাস্টিকে ভরে গায়ে একটা লেবেল লিখে রাখলে যে দিস ভ্যাকসিনস আর টু বি ইউজড ইন দ্য নেক্সট সেশন। ফার্স্ট অফ অল দিস ভ্যাকসিনস আর টু বি ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? যদি দুবার ফেরত আসে তার তিনবার আর সেটাকে ইউজ করা যাবে না। আর এনি রিকনস্ট্রাক্টেড ভ্যাকসিন, বিসিজি, সে 10টা ডোজ বা 20 ডোজেস, বা এমআর ভ্যাকসিন 5 ডোজ হতে পারে, 10 ডোজ হতে পারে, দুটো বাচ্চা এসছে, তাহলে ওই যে এক্সেস ভ্যাকসিন কি করবে, অল দ্য রিকনস্ট্রাক্টেড ভ্যাকসিনস আর টু বি থ্রোন অ্যাওয়ে। all the reconstructed vaccines which are left over are to be thrown away. ওই ভ্যাকসিনগুলোকে আর তোমার রাখার দরকার নেই, ওটাকে ফেরত পাঠাবে না। কিন্তু যেগুলো আনইউজড, ওপেন হয়নি যেগুলো, সেগুলো তুমি ফেরত পাঠাতে পারো। ক্লিয়ার? তাহলে এই ভ্যাকসিনটা তুমি যখন ফেরত পাঠাবে, সেই ভ্যাকসিনটাও কিন্তু কোল্ড চেন মেনটেন করেই আনতে হবে। এই নয় তুমি একটা মেয়েরা হয়তো ব্যাগ নিয়ে গেল, ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে এলো, হবে না। তোমাকে ওই ভ্যাকসিন ক্যারিয়ারে নিয়ে যেতে হবে। ভ্যাকসিন ক্যারিয়ারে কটা আইস প্যাক থাকে? কটা আইস প্যাক থাকে ভ্যাকসিন ক্যারিয়ারে? 4টে, তাই তো। কত টেম্পারেচার মেনটেন করবে? 2 to 8। কতক্ষণ মেনটেন করবে? অ্যাটলিস্ট আপ টু 6 আওয়ার্স। অ্যাটলিস্ট আপ টু 6 আওয়ার্স। তাহলে তোমার সেশন কটায় শুরু হয়? সে 11টা ধরলাম, কতক্ষণ হবে? আপ টু 4 আওয়ার্স। একটা সেশন আপ টু 4 আওয়ার্স। তাহলে এই যে ভ্যাকসিনগুলো 4 ঘন্টা হয়ে গেল, যেগুলো আনইউজড, all unused vaccines are to be returned by maintaining the proper cold chain, and these unused vaccines are to be distributed earliest in the next season. Clear? Next, conditioning of ice pack. জানো what is conditioning of ice pack? Conditioning of ice pack. When you have taken a fully frozen ice pack from the deep freezer, its temperature is -10 or -15. Deep freezer temperature usually -15. তাহলে -15 temperature যেখানে ডিপ ফ্রিজে আছে, fully frozen ice pack, its temperature is at least -10, and you have hurriedly packed it up within the vaccine carrier, and you have taken the vaccines, and the vaccines coming in contact with the ice pack whose temperature is at least -10 or -5. So all the T series vaccines will be potency will be lost. Clear? So you don't put the fully frozen ice packs immediately after taking it out from the deep freezer. You have to keep all these fully frozen ice packs on the table. কতক্ষণ? For how many times? You have no 1 ঘন্টা না, depending on the environmental temperature. তুমি দার্জিলিংয়ে কাজ করছো, টেম্পারেচার কত? রাউন্ড অ্যাবাউট 0, 2, 3। কলকাতা কাজ করছো, টেম্পারেচার কত? 15-16। তাহলে ডিপেন্ডিং অন দ্য আউটসাইড টেম্পারেচার, you observe whether there is any cracking sound. Cracking sound কখন হবে? Fully frozen ice pack
তাহলে পুরোটা আইস, কোনো স্পেস নেই। এখানে কিছুক্ষণ রেখেছো 2 মিনিট 3 মিনিট, কিছুটা আইস মেল্ট হয়ে গেছে, তাহলে কিছুটা স্পেস পাওয়া যাচ্ছে। আজ করলে কানে একটা ক্র্যাকিং সাউন্ড পাবে। আর কি পাবে? ডট 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 সোয়েটিং, হ্যাঁ সোয়েটিং। তাহলে এই ফুললি ফ্রোজেন আইস প্যাকস, ইউ অবজার্ভ whether there is any sweating of the ice packs, and you try to listen whether there is any crackling sound or not. When you see there is sweating or crackling sound, that means its temperature is at least above 0 degree. বোঝা গেল? তাহলে above 0 degree, তাহলে আমার টি সিরিজ অফ ভ্যাকসিন নষ্ট হবে না। That's why this conditioning ice pack is very vital. Before sending vaccines to the periphery, you never pack up fully frozen ice pack in the vaccine carrier. You allow some time for appearance of the sweat or any crackling sound, so as to avoid damage of the T series vaccine. ঠিক আছে? তাহলে ফ্রিজ ড্যামেজ যেগুলো হয় সেই টি সিরিজ ভ্যাকসিন ইনক্লুডিং হেপাটাইটিস বি, সেগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এটাকে আমাকে কিছুটা বাইরের অ্যাটমসফিয়ারে রাখবো, তারপরে এটাকে ভরবো। ক্লিয়ার? এবং এর গায়ে যে ভিজে জলগুলো আছে সেগুলো মুছে নেব, তারপরে আমি চারদিকে 4টে দিয়ে দিলাম। মাঝখানে একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ভ্যাকসিনগুলো নিলাম, ইনক্লুডিং ডাইলুয়েন্টস, ইনক্লুডিং কি ড্রপার, ইনক্লুডিং সিরিঞ্জ। কেন সিরিঞ্জ, কেন ড্রপার, কেন বলো বলো? আরে তো সায়েন্স, তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবে। আরে ভ্যাকসিনের টেম্পারেচার কত? 2 to 8। তুমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছো, রুম টেম্পারেচার 20 ডিগ্রি, সেখানে তোমার সিরিজ রয়েছে, তো এটা 20 আর ওটা কত +6 বা +2, তাহলে +2 আর এটা কত +20, কিরকম হলো? তাহলে আর লাইভ ভ্যাকসিনগুলো তো মারা যাবে, তো লাইভ অ্যাটেনুয়েন্ট ভাইরাস যেগুলো মারা যাবে। তাহলে ইনক্লুডিং সিরিঞ্জ, ইনক্লুডিং ড্রপার, all are to be kept in the ILR to maintain uniformity of temperature. বোঝা গেল? তুমি বাইরে রেখে দিয়েছো, ড্রপার সিরিঞ্জ কিছু হবে না, না, ওটাকেও আয়লারের মধ্যে রাখতে হবে, প্লাস্টিকের মধ্যে ভরে, অ্যাটলিস্ট 24 আওয়ার্স আগে। তুমি ফেলে রাখলে ঠিক আছে, যেদিন সেশন তার একদিন আগে তুমি আয়লারে ঢুকিয়ে দাও। ক্লিয়ার? তাহলে আমার টেম্পারেচার একটাতে 20 আর একটাতে 2, তাহলে কি হবে? ওই যে তোমার লাইভ অ্যাটেনুয়েন্ট ভাইরাস যেগুলো, সেগুলো মারা যাবে তো। হ্যাঁ, যদি লাইভ অ্যাটেনুয়েন্ট ভাইরাস যদি মারা যায়, লাভটা কি হলো? কোনো কাজ হবে? বিসিজি দিয়েও কাজ হবে না, তোমার এমআর ভ্যাকসিন দিয়েও কাজ হবে না। তাহলে সুতরাং আমার কোল্ড চেন কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে আমার কত ভ্যাকসিন লাগবে। হ্যাঁ, হাউ টু অ্যাভয়েড ওয়েস্টেজ। এই ভ্যাকসিন যে ওয়েস্টেজ হয় তার একটা বড় কারণ কি হচ্ছে, যে নট ক্যালকুলেটিং দ্য বেনিফিশিয়ারিজ প্রপারলি। আমার ব্লকে কতগুলো বাচ্চা, নর্মাল বার্থ রেট যদি আমি ধরি 20 per 1000 লাইভ বার্থ, আমার 1000 পপুলেশনে 20 লাইভ বার্থ, তাহলে এক বছরে আমার 20টা বাচ্চা হচ্ছে 1000 পপুলেশনে। যদি আমার ভিলেজের পপুলেশন 2000 হয়, তাহলে রাফলি আমার 40টা বাচ্চা হবে। তাহলে এই 40টা বাচ্চার আমার যা যা ভ্যাকসিন এক বছরে যা যা লাগবে সেগুলো ক্যালকুলেট করতে হবে অ্যাকর্ডিংলি। বিসিজি হলে সিঙ্গেল ডোজ, পেন্টাভ্যালেন্ট হলে 3টে ডোজ, হেপাটাইটিস বি হলে 0 ডোজ ধরে আমার 4টে ডোজ, এইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এমআর হলে আমার আপ টু 1 ইয়ার 1টা ডোজ, বুস্টার ধরলে 2টো ডোজ। তাহলে এইগুলো আমাকে টোটাল ক্যালকুলেট করতে হবে। সিরিঞ্জ কত লাগবে ক্যালকুলেট করতে হবে। এবার হচ্ছে হাউ টু মেনটেন দ্য স্টক। কেন বললাম? কারণ আমার যদি এক্সেস স্টক থাকে তাহলে কি হবে, আমি 1 মাসের স্টোর করার কথা, আমি দেখা গেল 3 মাসের স্টোর করলাম, তাহলে বাকি 2 মাসের কি হবে? এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে। আমার যদি আমার
কম ভ্যাকসিন রাখি, আমার যত বাচ্চা তার তুলনায় আমি কম ভ্যাকসিন রেখেছি, কি হবে? স্টক আউট হয়ে যাবে, স্টক নেই, বাচ্চা ফিরে যাবে, ফিরে গেলে মা নেক্সট সিজনে নাও আসতে পারে। সুতরাং ইউ হ্যাভ টু মেনটেন এ ব্যালেন্স, ঠিক আছে? একটাকে বলে এমনি বাফার স্টক, একটাকে বলে লিড টাইম। হোয়াট ইজ বাফার স্টক? বাফার স্টক আর কিছুই নয়, তোমার you have to keep at least 25% vaccine extra, বোঝা গেল? as per your calculation, according to beneficiary, you have calculated that this say 280 doses, you require 280 doses for administering vaccine to the children within 1 month. You have to maintain the buffer stock, that means 280 divided by 4 কত হয়? 70, তাহলে 70 ডোজেস এক্সট্রা তোমাকে রাখতে হবে, দ্যাট ইজ দ্য বাফার স্টক। আর এটা কি বললাম? হয়তো বোর্ডে কিছুই পড়া যায় না। লিড টাইম, লিড টাইম মিনস when your buffer stock, just buffer stock is present, that means only 25% vaccine is present. At that time you indent for vaccine, and after sending your indent, it will take some time from the district, they will take 2 or 3 days or 7 days. So after 7 days you got the vaccines. So this is the lead time, that means after indenting you will not get the vaccines immediately, so it will take some time to get the vaccines after placing your indent. This is the lead time. তাহলে depending on the health personnel, depending on your availability of the transport vehicles, etc., depending on the weather condition, your lead time may vary. So roughly it is 5 to 7 days. So it is the lead time. So as you have got extra 70% as buffer stock, so during this period you will maintain vaccination program by supplying from the buffer stock. তাহলে তোমার বাফার স্টক যদি না থাকে কি হবে? এই যে লিড টাইম, যে পিরিয়ডে ভ্যাকসিনটা আসার কথা তুমি পাচ্ছ না, তো তাহলে সেখানে ইমিউনাইজেশন হবে না তো। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট ইউ মাস্ট মেনটেন দ্য বাফার স্টক অ্যাট লিস্ট 25%, আর সিরিঞ্জগুলো 10%। সিরিঞ্জ বেশি রাখার দরকার নেই, তোমার যত দরকার তার 10% বেশি রাখলেই হবে। তাহলে বাফার স্টক মিনস ফর ভ্যাকসিনস ইট ইজ 25% অফ ইউর টোটাল ভ্যাকসিন রিকোয়ারমেন্ট, and for syringes it is 10% extra as per your total requirement. A lead time, it is the time taken for supply of the vaccine after placing your indent. This is the lead time. তাহলে সে লিড টাইমে যে তুমি ভ্যাকসিন পেলে, সে আরো 70 ডোজ লিড টাইমে পাঠিয়ে দিল, তোমার বাফার স্টক ছিল 70, তা টোটাল 70 into 70 plus 70 140 ডোজেস তাহলে তোমার কাছে রইল। এটাকে বলা হয় মিনিমাম স্টক, এটাকে বলা হয় মিনিমাম স্টক। হ্যাঁ, তাহলে একটা বললাম বাফার স্টক, একটা বললাম লিড টাইম, একটা বললাম মিনিমাম স্টক। তাহলে বাফার স্টকে 70 থাকার কথা, ইন্ডেন্ট প্লেস করে ভ্যাকসিনটা আসতে যে সময় লাগে সেটা রাফলি 1 উইক, তাতে আরও তোমার 70 ডোজ দরকার। হ্যাঁ, মাসে বলেছি কত? 280, তাহলে প্রতি সপ্তাহে 70 করে ডোজ লাগবে। তো এইটাকে বলা হয় মিনিমাম বাফার স্টক। তাই এইটা তোমাকে জানতে হবে। মিনিমাম বাফার স্টক না থাকলে তোমার মাঝে মাঝে স্টক আউট পজিশন হয়ে যাবে, ভ্যাকসিন বাচ্চারা পাবে না, মায়েরা ফিরে যাবে। বুঝা গেল? আর একটা ম্যাক্সিমাম বাফার স্টক আছে, হ্যাঁ, সেটা তুমি একটা ইন্ডেন্ট প্লেস, তোমার ম্যাক্সিমাম বাফার স্টক, মিনিমাম বাফার স্টক যখন আছে, তারপরে একটা সেশনে তুমি সে মনে করে জানুয়ারি 2 তারিখে একটা ইন্ডেন্ট প্লেস করবে, আবার পরে ইন্ডেন্টটা প্লেস করবে সে ফেব্রুয়ারি আবার 2 তারিখ, 1 মাস পরে। তাহলে এই যে আরো 1 মাস পরে তোমার যা ভ্যাকসিন রিকোয়ারমেন্ট সেটা এর সাথে অ্যাড করলে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যাকসিন রিকোয়ারমেন্ট। বুঝা গেল? লিড টাইম প্রথমে বাফার স্টক, তো লিড টাইম
এবার লিড টাইমের পরে আরও 1 মাসের ভ্যাকসিন যদি আমি ইন্ডেন্ট করি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম স্টক। আমার কখনো ম্যাক্সিমাম স্টকের বেশি আমি ভ্যাকসিন রাখবো না, তাহলে কি হবে, আমার ভ্যাকসিন ডেট অফ এক্সপায়ারি পেরিয়ে যাবে, ভ্যাকসিন ওয়েস্ট হয়ে যাবে। দুটো জিনিস মনে রাখো, বাবা স্টক 25% মোরলেস আমাকে মেনটেন করতেই হবে। আর লিড টাইম আমি একটা ইন্ডিয়ান প্লেস করলে মোটামুটি রাফলি 5-7 দিন বাদে আমাকে ভ্যাকসিন সাপ্লাই দেবে, তাহলে আমার 1 সপ্তাহে মোটামুটি রাফলি 70 ডোজ লাগবে, তাহলে আরও 70 ডোজ ওর সাথে অ্যাড হবে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে, নাহলে কী হবে, স্টক আউট মাইনাস হয়ে গেল, স্টক জিরো একবার, হ্যাঁ তোমার স্টকে নীল, বাচ্চারা ফিরে যাবে। এবার সে এখন হয়তো ইলেকশন, পঞ্চায়েত নেতারা এসে তোমার উপরে দাদাগিরি করবে, হ্যাঁ হাসপাতাল চালাতে পারছেন না, বাচ্চারা ফিরে যাচ্ছে, হ্যাঁ ভ্যাকসিন ইন্ডিয়ান করেননি কেন, হ্যাঁ লোক অনেক চালাক, হ্যাঁ টাইমলি ইন্ডিয়ান করেননি কেন, বুঝতে পেরেছ? সুতরাং সব দিক ডাক্তারি করলে হবে না, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ এটা পার্ট অফ, হ্যাঁ তোমার মেডিকেল সার্ভিস। হ্যাঁ, হাউ টু মেনটেন দ্য স্টক, হাউ টু মেনটেন দ্য রেজিস্টার। এই যে রেজিস্টার, হ্যাঁ এটা খুব ভাইটাল ডকুমেন্ট। কেন? ভ্যাকসিনেশনের পরে কোনো বাচ্চা দেখা গেল মারা গেল, টক্সিক শক সিনড্রোম, নাম শুনেছ? টক্সিক শক সিনড্রোম কেন হয়? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস গ্রোথ হয় কোন ভ্যাকসিনে? ইউজুয়ালি যেগুলো রিকনস্ট্রাক্টেড ভ্যাকসিন, লাইভ রিকনস্ট্রাক্টেড ভ্যাকসিন। কেন কেন হয় বলো? হ্যাঁ কন্টামিনেশন। হ্যাঁ কেন কন্টামিনেশন কেন হয়? অন্য ভ্যাকসিন অতটা হয় না, সে তো বুঝলাম ইমপ্রপার হ্যান্ডলিং কন্টামিনেশন হয়, ওপেনলি রেখে দিয়েছে বা তুমি প্রপার অ্যাসেপসিস মেনটেন করলে না, হওয়ার ফলে কি হচ্ছে, কন্টামিনেশনের চান্স বেশি। হ্যাঁ স্কিনে তো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস সেখানে বেশি থাকে, তুমি প্রপারলি অ্যাসেপসিস মেনটেন করলে না, তাহলে সেখানে, যার জন্যে ফর অল ভ্যাকসিনস ইউ মাস্ট ইউজ উইদিন 4 আওয়ার্স, মাস্ট ইউজ উইদিন 4 আওয়ার্স। কারণ দেখা গেছে বিয়ন্ড 4 আওয়ার্স যদি আমি কোনো ভ্যাকসিন ইউজ করি, পার্টিকুলার রিকনস্ট্রাক্টেড ভ্যাকসিন, there is chance of contamination with Staphylococcus aureus, and that give rise to toxic shock syndrome. Features: sudden temperature, vomiting, nausea, vomiting, hypotension, collapse, and ultimately if you immediately manage the baby may expire. The loose motion, fever, vomiting, and shock, and patient may die. তাহলে এই যে রেজিস্টার কথাটা বললাম, যদি কোনো ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চার ডেথ হয়, ইন দ্যাট কেস হায়ার অফিসিয়ালস উইল কাম at your PSC and they will ask for the register. Where is your register? Which vaccine was administered? What is the batch number? So it is the duty of the on-duty nursing staff to maintain the register properly. She will write the batch number of the vaccine, date of expiry of the vaccine, and what type of antigen was used in that session. She will maintain all these records. Apart from it, she will preserve the used vials for 1 or 2 weeks. Why? If there is sudden death of 1 or 2 child, in that case the investigator will try to find out who is at fault, whether the on-duty nursing staff was at fault, or whether the vaccine is at fault, or whether it is due to your faulty technique. So he will collect all these used vials and they will send these vials to the accredited lab for finding out the main culprit for this toxic shock syndrome. বুঝতে পারছো? সুতরাং তোমাকে ইউজড ভায়ালও রেখে দিতে হবে, রেজিস্টার মেনটেন করতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যাচ নাম্বার লিখতে হবে, এক্সপায়ারি ডেট লিখতে হবে, বুঝতে পারছো? সুতরাং রেজিস্টার মেনটেন করাটা ভীষণ ভীষণ দরকার। হ্যাঁ এখন তো কথা আবার সিপি আছে তো, হ্যাঁ একটা তোমার নামে কেস ঠুকে দিল, তুমি মেডিকেল অফিসার ইনচার্জ ইমিউনেশন ক্লিনিক, হ্যাঁ বা পেডিয়াট্রিক্স ইউনিটের তুমি হেড, তাহলে এই জিনিসগুলো তোমাকে রাখতে হবে।
প্রপার মেনটেন্যান্স অফ ডকুমেন্ট, প্রপার মেনটেন্যান্স অফ রেজিস্টার, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু রাখতে হবে। নাহলে কোর্টে তোমাকে জবাবদি করতে হবে, তোমার রেজিস্ট্রার নাম্বার নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, নাহলে দাও, হ্যাঁ, 2 কোটি টাকা ফাইন। এখন সব কোটি, এখন আর লাখে হয় না, হ্যাঁ, কোটি টাকা কম্পেনসেশন। বুঝতে পেরেছো? কারণ all the children who are coming to your clinic are healthy. You have no right to kill a healthy child. তোমার কাছে অসুস্থ বাচ্চা কেউ আসছে না তো, হ্যাঁ, ডায়রিয়া হয়েছে বা নিউমোনিয়া হয়েছে, আমি চেষ্টা করেছি বাঁচাতে পারিনি। So it is your moral duty to maintain the proper temperature, so that there is no untoward reaction on your part. ভ্যাকসিনের প্রপার্টি যদি তার জন্য কারো অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন হয়, তোমাকে কিছু করতে পারবে না, যে ইট ইজ নট অ্যাট মাই ফল্ট, ইট ইজ নট মাই ফল্ট। সেখানে ম্যানুফ্যাকচার কোম্পানিকে তারা যে দেখবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কোনো ফল্ট হচ্ছে কিনা। অ্যান্টিজেনের প্রপার্টির জন্য ফল্ট হতে পারে, কিন্তু আমার তরফে কোনো ফল্ট নেই। হ্যাঁ, আমি প্রপার ইমিউনেশন কোল্ড চেন মেনটেন করেছি, রেজিস্টার মেনটেন করেছি, আমার প্রপার স্টক মেনটেন করেছি, হ্যাঁ, আমার যে সিরিঞ্জগুলো প্রপারলি আমরা কোল্ড চেন মেনটেন করেছি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। বলো, কোল্ড চেনে আর কি পয়েন্ট বাদ পড়লো? কোল্ড চেনে কি পয়েন্ট বাদ পড়লো? তাহলে আইলারে কি করবে? সমস্ত ভ্যাকসিন প্রিজার্ভ করা হয়, ডিপ ফ্রিজ কি করা হয়, আইস প্যাক তৈরি করা হয়, হ্যাঁ, অনলি ফর প্রিপেয়ারিং আইস প্যাক। আর ডিপ ফ্রিজে আমরা ওপিভি রাখতে পারি ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে অনেক ওপিভি এলো, মাইনাস টেম্পারেচার আমরা ওপিভি রাখতে পারি। কিন্তু ইউজুয়ালি অ্যাট পিএসসি লেভেল or BPSC level, all the vaccines are kept in the ILR, এবং 1 month যা রিকোয়ারমেন্ট সমস্ত ভ্যাকসিন আমরা রাখবো, নট মোর দ্যান 1 month। ডিস্ট্রিক্ট লেভেলে আপ টু 3 months, 3 months স্টোর আমরা ডিস্ট্রিক্ট লেভেলে রাখতে পারি। তাহলে কি কি কোল্ড চেন ইকুইপমেন্ট কি কি আছে? একটা বললাম ILR, একটা বললাম ডিপ ফ্রিজার, আরেকটা বললাম আইস প্যাক, আরেকটা বললাম ভ্যাকসিন ক্যারিয়ার। এই 4টে হলো। এছাড়া কোল্ড বক্স যেটা বললাম ফর এমার্জেন্সি পারপাস, কোল্ড বক্স একটা বড় একটা বাক্স টাইপে ইনসুলেটর আছে আমার, ওই কোল্ড বক্সে ভ্যাকসিনগুলো শিফট করবো অ্যাট দ্য টাইম অফ এমার্জেন্সি। এবং ফুললি ফ্রোজেন আইস প্যাক আমরা 25 থেকে 30টা ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য কোল্ড বক্স আমরা ওর মধ্যে রেখে দেবো। এগুলো সাইডে রাখবো, তারপর ভ্যাকসিনগুলো মাঝখানে রাখবো। বোঝা গেল? তাহলে পার্সোনাল কারা হু আর ইনভলভ ইন মেনটেনিং কোল্ড চেন? একটা হচ্ছে নার্সিং পার্সোনেল, স্পেশালি ব্লক প্রাইমারি BPHN, ব্লক প্রাইমারি হেলথ নার্স, ব্লক BPHN, PHN। BHN হচ্ছে পাবলিক হেলথ নার্স, আর BPHN ব্লক পাবলিক হেলথ নার্স। এরা GNM ট্রেনিং নিয়ে আবার একটা 1 বছর স্পেশাল কোর্স করে। তাহলে মূলত BPHN, PHN এছাড়া নন মেডিকেল পার্সন কোল্ড চেন হ্যান্ডলার্স। আর কারা? যারা ভ্যাকসিনেটার। হু আর দ্য ভ্যাকসিনেটার? হেলথ ওয়ার্কার মেল, সরি হেলথ ওয়ার্কার ফিমেল। হেলথ ওয়ার্কার ফিমেল, হেলথ ওয়ার্কার মেল কি করে? দে অ্যাসিস্ট পেশেন্টকে, একটা জায়গা বসালো, খাতাগুলো রেজিস্টার মেনটেন করে। যে ফিমেল হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, সরি ফিমেল যে ANM তাকে অ্যাসিস্ট করে। মেল যে হেলথ পার্সোনাল তিনি ভ্যাকসিন দেন না, ভ্যাকসিন কে দেন? ফিমেল ANM। কিন্তু মেল যিনি আছেন তিনি তাকে হেল্প করেন, হ্যাঁ, খাতা লেখা, ভ্যাকসিনগুলো প্রপারলি রাখা। তাহলে ভ্যাকসিনগুলো আমাকে প্রপারলি স্টোর করতে হবে। কোন ভ্যাকসিনটা আগে যাবে? তোমার স্টোরে অনেক ভ্যাকসিন আছে, কোন ভ্যাকসিনটা আগে যাবে? হ্যাঁ, যে ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট শর্ট সেইটা আগে যাবে। হ্যাঁ, আর্লিয়েস্ট এক্সপায়ারি will go out first, EEFO, earliest expiry, হ্যাঁ, should go first। কারণ আমার যেটা লং এক্সপায়ারি ডেট হাতে রয়েছে সেটাকে আমি আগে দেবো কেন? তাহলে আমার যেগুলো শর্ট এক্সপায়ারি ডেট সেগুলো নষ্ট হয়ে যাবে তো। বুঝা গেল? তাহলে ভ্যাকসিন নিতে হলে আমাকে শর্ট এক্সপায়ারি ডেটের ভ্যাকসিনগুলো আগে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আর ভ্যাকসিনগুলোর প্লেসমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে
আইস প্যাকগুলো, এগুলোর প্লেসমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা গায়ে গায়ে রাখবে না, এটাকে একটু মাঝখানে গ্যাপে রাখবে, বোঝা গেল? আর কোনো ভ্যাকসিন ডাইরেক্ট কন্ট্যাক্টে, আইস প্যাকের কন্ট্যাক্টে রাখবে না। সব প্লাস্টিকের মধ্যে জিপার ব্যাগ টাইপের প্লাস্টিক পাওয়া যায়, ওর মধ্যে রেখে এর ওপরে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি বাস্কেট থাকে বাস্কেটে রাখবে। আর কি ভিতরে একটা ওই কি বললাম থার্মোমিটার, স্টেম থার্মোমিটার, আর একটা কি বললাম ডাল থার্মোমিটার, যে কোনো একটা থার্মোমিটার থাকবে। স্টেম থার্মোমিটার ইউজুয়ালি এরকম ঝোলানো থাকে, বাস্কেটের মধ্যে ঝোলানো থাকে, তোমাকে দেখতে হবে যে টেম্পারেচার প্রপারলি দিচ্ছে কিনা। হ্যাঁ, আর কোল্ড চেন ইকুইপমেন্টের মধ্যে এই ইনস্ট্রুমেন্টগুলো পড়বে। হ্যাঁ, তোমার যে আমরা ফ্রিজ চালাই, ফ্রিজের সঙ্গে একটা কি রাখি, স্টেবিলাইজার মাস্ট। আর যে সকেটটা টাইটলি লাগানো আছে কিনা দেখতে হবে, দেয়াল থেকে অ্যাটলিস্ট 4-5 সেন্টিমিটার আগে রাখবে, একদম দেয়ালে ঠেসে রাখবে না। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর থিক আইস লেয়ার হয়েছে কিনা দেখতে হবে, অ্যাজ এ মেডিকেল অফিসার তোমার তো মাঝে মাঝে দেখতে হবে। আর সকাল বিকাল দুবেলা 2 times, হ্যাঁ, অন ডিউটি নার্সিং স্টাফ উইল রেকর্ড দ্য টেম্পারেচার অফ দ্য আইলার, হ্যাঁ, 1 in the morning and 1 in the evening। প্রত্যেক দিন তিনি লিখবেন এবং সাইন করবেন, বুঝে গেল? এবং ওটা ডিসপ্লে বোর্ডের মতো বাইরে ঝোলানো থাকবে। এতগুলো জিনিস ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে, তবেই তোমার প্রপার কোল্ড চেইন মেনটেন হবে। তিনটে বেজে গেছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, রিভার্স কোল্ড চেইন। হোয়াট ইজ রিভার্স কোল্ড চেইন? রিভার্স কোল্ড চেইন আর কিছুই নয়, এই যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার থেকে এলো ডিস্ট্রিক্টে, এলো ডিস্ট্রিক্ট থেকে ব্লকে গেল, ব্লক থেকে পিএসসিতে গেল, পিএসসি থেকে সাব সেন্টার বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে গেল। এবার রিভার্স কোল্ড চেইন যখন এই ভ্যাকসিনটা ইন দ্য রিভার্স ডিরেকশনে যাচ্ছে, একটা বললাম একটু আগে বললাম না, আনইউজড ভ্যাকসিনস আর টু বি রিটার্নড ইন দ্য পিএসসি, সো ফ্লো অফ ভ্যাকসিন ইজ ইন দ্য রিভার্স ডিরেকশন বাট মেনটেনিং দ্য কোল্ড চেইন। এটা একটা এক্সাম্পল অফ রিভার্স কোল্ড চেইন। আর একটা কি, পালস পোলিও ইমিউনেশন প্রোগ্রামে যে স্টুল কালেক্ট করা হয়, আইডিয়ালি উইদিন 2 weeks স্টুল স্যাম্পল কালেক্ট করা হয় ফ্রম সাসপেক্টেড পোলিওমাইলাইটিস কেসেস, যে পেশেন্টের হিস্ট্রি অফ ফিভার এবং তার সঙ্গে ফ্ল্যাসিড প্যারালিসিস। তাহলে সেই বাচ্চার আমরা স্টুল কালেক্ট করি, স্টুল কালেক্ট করে সেই স্টুলটা, কতটা স্টুল নেওয়া হয়, রাফলি 1 thumb সাইজ, দ্যাট মিনস 8 গ্রাম। তাহলে 8 গ্রাম স্টুল যেটা নেওয়া হয়, সেই স্টুলটাকে ওই একটা ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে নিয়ে কোল্ড চেইন মেনটেন করে যে ডেজিগনেটেড ল্যাব, সে বোম্বে হতে পারে, দিল্লি হতে পারে, সেই ল্যাবে পাঠানো হয়। তাহলে এই স্টুলটা পেরিফেরি থেকে যাচ্ছে অ্যাট ডেজিগনেটেড ল্যাব ফর ভাইরাস আইসোলেশন। হ্যাঁ, ওয়াইল্ড পোলিও ভাইরাস আছে কিনা সেটাকে দেখার জন্য আমরা ল্যাবে পাঠাচ্ছি। সো ফ্লো অফ দ্য vaccine or flow of the stool is in the reverse direction by maintaining the proper temperature. It is the reverse cold chain. বুঝা গেল? তাহলে কোল্ড চেইন কাকে বলে, রিভার্স কোল্ড চেইন কাকে বলে, কন্ডিশনিং অফ আইস প্যাক কাকে বলে, কোনটা হিট সেন্সিটিভ ভ্যাকসিন, কোনটা ফ্রিজ ডায়েট ভ্যাকসিন। হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলো, বিসিজি, মিজিলস, জেই, ওপিভি, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে হিট সেন্সিটিভ ভ্যাকসিন। আর ফ্রিজ ডায়েট ভ্যাকসিন অল টি সিরিজ অফ ভ্যাকসিনস ইনক্লুডিং হেভি ভ্যাকসিনস। এই তো হয়ে গেল, আর কিছু নেই। আর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, অল ডাইলুয়েন্টস ইনক্লুডিং syringes and droppers are to be maintained in the temperature of 2 to 8 degree at least 24 hours before any session. আমার সেশন শুরুর 24 ঘন্টা আগে আমাকে ওই ড্রপার ইনক্লুডিং সিরিঞ্জ তারও টেম্পারেচার 2 to 8 ডিগ্রি মেনটেন করতে হবে, ঠিক আছে? আর কি, স্টক, হাউ টু মেনটেন দ্য স্টক, হাউ টু মেনটেন দ্য লেজার, হ্যাঁ, হাউ টু মেনটেন দ্য রেজিস্টার,